ভাবুন তো, একটা সাধারণ সংসার যেখানে সবকিছুই ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করেই সেই জীবনে ঢুকে পড়ে এমন কিছু যা ধীরে ধীরে সবকিছু বদলে দিতে শুরু করে। এই গল্পটা ফারহানার, একজন সাধারণ গৃহবধূ যে শুধু নিজের পরিবারের ভালো থাকার জন্য একটি ছোট্ট সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে জানতো না এই ছোট্ট সিদ্ধান্তই তাকে এমন এক অন্ধকার জগতে টেনে নিয়ে যাবে যেখান থেকে বের হওয়া এতটা সহজ না। এখন প্রশ্ন হলো, সে কি পারবে এই অন্ধকার থেকে নিজেকে বাঁচাতে, নাকি এই ভুল সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের অসাধারণ গল্পটা। গল্পের শুরুতে আমরা দেখি একটা মেয়ে বাথরুমে গোসল করছে, কিন্তু সে যখন গোসল শেষ করে বাইরে আসে তখন দেখে বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মুখে অদ্ভুত সব মাস্ক পরা। মেয়েটি তাদের দেখেই ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই এই দৃশ্যটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এরা কারা আর মেয়েটার সাথে তারা কি করেছে? এরপর গল্পে আমরা দেখি ফারহানা নামের একজন নারীকে। সে একটি মুসলিম পরিবার থেকে এসেছে আর তার বিয়েও হয়ে গেছে। ফারহানার স্বামী আর 3টা সন্তান, সবাই একসাথে থাকে। তাদের মধ্যে 2জন স্কুলে পড়ে আর একজন এখনো ছোট, কোলে থাকে আর কি। ফারহানার বাবার একটা জুতার দোকান আছে যেখানে তার স্বামীও কাজ করে। বর্তমানে দোকানটা আগের মতো চলে না, কিন্তু একটা সময় ছিল যখন এই দোকানের আয় দিয়েই ফারহানার বাবা তার 3 মেয়ের বিয়ে দিয়েছেন। ফারহানার স্বামী খুবই সোজাসাপটা মানুষ, কিন্তু তার আয় এত কম যে ঠিকমতো নিজের সন্তানদের পড়াশোনার খরচও চালাতে পারে না। এমন পরিস্থিতিতে সংসারে এই কষ্ট দেখে ফারহানা একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, কিন্তু সেই সিদ্ধান্তই ধীরে ধীরে তাকে এমন এক অন্ধকার জগতে টেনে নেয় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এরপর ফারহানা তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমি একটা চাকরি করতে পারি? কিন্তু ফারহানার আব্বু ছিলেন অনেক পুরনো ধ্যান ধারণার মানুষ। তিনি একদমই পছন্দ করতেন না যে বাড়ির কোনো মহিলা বাইরে গিয়ে কাজ করুক। এমনকি ফারহানার নিজের কোনো মোবাইল ফোনও নেই। বাড়িতে যদি কোনো ফোন আসে সেটা শুধু ল্যান্ডলাইনে আসে, আর সেই ফোন ধরার অনুমতিটাও ফারহানার নেই। সব দিক থেকে পথ বন্ধ হয়ে গেছে। ফারহানা বাধ্য হয়ে পাশের বাড়ির একজনের কাছে কিছু টাকা ধার চায়, যেন অন্তত সংসারটা কোনোভাবে চালানো যায়। এরপর সে তার স্বামী করিমের সাথে এক বন্ধুর বিয়েতে যায়, যেটা ছিল খ্রিস্টানদের বিয়ে। সেখানে গিয়ে চারপাশের মানুষজন আর তাদের জীবন দেখে ফারহানার মনে একটা কষ্ট জেগে ওঠে। সে ভাবতে থাকে, ওদের জীবন কতটাই না সুন্দর, আমার জীবন কবে এমন হবে? ঠিক তখনই সেখানে তার ছোটবেলার এক বান্ধবীর সাথে দেখা হয়, যার নাম নৃত্য। কথার মাঝে নৃত্য বুঝে ফেলে ফারহানার কষ্ট। সে ফারহানাকে তার কোম্পানির কথা বলে এবং জানায় সেখানে এখন ইন্টারভিউ চলছে। তারপর সে বলে, তুমি কালকে সেখানে চলে এসো। ফারহানা এই চাকরির কথাটা করিমকে জানায়। পরের দিন করিম তাকে নিয়ে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ শেষ করে যখন ফারহানা বাইরে আসে তখন সে করিমকে জানায়, আমার ইন্টারভিউটা ক্লিয়ার হয়ে গেছে। এই খবর শুনে করিম খুব একটা খুশি হয় না, কিন্তু সে ফারহানাকে কিছু বলতেও পারে না। আসলে করিম খুব ভালো করে জানে তার কম আয় করার কারণে ফারহানাকে এই চাকরি করতে হচ্ছে, কিন্তু এই অবস্থায় সে আর কিছুই করার মতো অবস্থাতে নেই। এদিকে ফারহানা নিজের জন্য একটা পার্স কিনে নেয়, আর নতুন এই চাকরিটা নিয়ে সে বেশ এক্সাইটেডও থাকে। পরের দৃশ্যে আমরা দেখি ফারহানা যখন চাকরিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তখন এই বিষয়টা তার আব্বুর একদমই ভালো লাগে না। ঠিক তখন করিম ফারহানার জন্য একটা নতুন চপ্পল নিয়ে আসে আর নিজের হাতে সেটা তাকে পরিয়ে দেয়। এই ছোট্ট মুহূর্তটা তাদের সম্পর্কের গভীরতাটা বুঝিয়ে দেয়। এরপর ফারহানা অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে প্রথমে তাকে ট্রেনিং দেওয়া হবে যাতে সে কাজটা ভালোভাবে শিখে নিতে পারে। আসলে এটি একটি ক্রেডিট কার্ড সেলিং সেন্টার, যেখানে ফারহানাকে সবকিছু বিস্তারিতভাবে শেখানো হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদের বোঝাতে হয়। ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমবারের মতো ফারহানা একটু ভয় নিয়ে একজন কাস্টমারের সাথে কথা বলে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে খুব সহজেই সব বুঝিয়ে তার জীবনের প্রথম ক্রেডিট কার্ড সেল করে ফেলে। দিন যত যেতে থাকে ফারহানা এই কাজে ততই দক্ষ হয়ে ওঠে। এই চাকরির কারণে তার ভিতরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হয়। সে যেন ধীরে ধীরে নিজের নতুন একটা পরিচয় খুঁজে পেতে শুরু করে। এই চাকরির স্যালারি আর ইনসেন্টিভ দিয়ে ফারহানার সংসার খুব ভালোভাবেই চলতে থাকে, কিন্তু তার অফিস বিল্ডিং এর উপরের ফ্লোরে আরেকটা আলাদা ডিপার্টমেন্ট ছিল। সেখানে কাজ করা মেয়েরা অনেক বেশি ইনসেন্টিভ পায়। তারা গাড়িতে করে অফিসে আসে আর তাদের হাতে থাকে আইফোন। এসব দেখে ফারহানার মনেও ইচ্ছা জাগে সেও যদি এই জায়গায় কাজ করতে পারত। তাই একদিন যখন তার বান্ধবী নৃত্য ওই ডিপার্টমেন্টে চলে যায় তখন ফারহানা তাকে বলে,
দোস্ত, আমাকে ওখানে একটা কাজ পাইয়ে দে না। কিন্তু নিত্য তাকে বোঝায়, তুমি যেখানে আছো সেটাই তোমার জন্য ঠিক আছে, এই কাজ তুমি পারবে না, তাই যেখানে আছো মন দিয়ে কাজ করো। এরপর হঠাৎ একদিন ফারহানার ছোট্ট বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় বাচ্চার ফুসফুসে সমস্যা হয়েছে আর জরুরি অপারেশন করতে হবে। এখন অপারেশনটা খুবই জরুরি, তাই বাধ্য হয়ে তারা লোন নিয়ে অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন হয়ে গেলেও সেই লোন তো শোধ করতেই হবে। এই চাপ থেকে ফারহানা আবার নিত্যের কাছে গিয়ে অনুরোধ করে, প্লিজ আমাকে তোমার ওই ডিপার্টমেন্টে একটা চাকরি পাইয়ে দে। না চাইলেও নিত্য তাকে তার বসের কাছে নিয়ে যায়। বস বলে, তুমি ফারহানাকে কাজটা বুঝিয়ে দাও আর 1 সপ্তাহ তার পারফরমেন্স দেখবো, ভালো হলে তাকে রেখে দেব। এরপর নিত্য ফারহানাকে সত্যিটা জানায়, এই কাজটা তোমার আগের কাজের মতো না, এটা একটা অনলাইন কলিং চ্যাট সার্ভিস। মানে এখানে মানুষ ফোন করে শুধু মেয়েদের সাথে নিজের ইচ্ছা মতো কথা বলার জন্য, আর এই কাজ করতে হলে অনেক সময় অশ্লীল কথাও বলতে হয়। তুমি যত বেশি সময় কাস্টমারের সাথে কথা বলবে তত বেশি টাকা আয় হবে। এখানে কিছু কড়া নিয়মও আছে, তুমি নিজের সম্পর্কে কিছুই বলতে পারবে না, এমনকি নিজের আসল নামটাও না। আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে বিবেক বসের কাছে কমপ্লেন করবে, আর তারপর সেই মেয়েকে সরাসরি চাকরি থেকে বের করে দেয়া হবে। এখানে বিবেকের কাজই হলো সব কল রেকর্ড করা এবং সেগুলো মনিটর করা। এখন প্রশ্ন হলো, ফারহানা কি পারবে এই অন্ধকার জগতের সাথে মানিয়ে নিতে, নাকি এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে? সবকিছু জানার পর নিত্য আবার তার ক্লায়েন্টের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তাদের কথাবার্তা শুনে ফারহানার খুবই খারাপ লাগে। এমনকি যখন সে বাসায় ফিরছিল তখন তার মনে হচ্ছিল যেন সবাই তাকে খারাপ নজরে দেখছে। এই অস্বস্তি থেকে সে সিদ্ধান্ত নেয় সে আর ওই কাজ করবে না, নিজের আগের জবেই থাকবে। বাসায় ফিরে ফারহানাকে এত চিন্তিত দেখে করিম তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ফারহানা বলে, আজ এক কাস্টমার আমার সাথে খুবই বাজেভাবে কথা বলেছে। করিম হেসে বলে, এতে ভয় পাওয়ার কি আছে, এটা তো জবেরই একটা অংশ। সে আরো বলে, যেমন আমি প্রতিদিন দোকানে মানুষের পায়ে জুতা চপ্পল পরিয়ে দিই, কিন্তু বাইরে তো আমি এটা করি না। ঠিক তেমনি জবের সময় কেউ যদি কিছু বলে সেটা ঠিক আছে, কিন্তু জবের বাইরে করলে তখন তাকে শিখিয়ে দিতে হবে। করিমের এই কথাগুলো ফারহানাকে কিছুটা সাহস দেয়, তাই সে আবার ওই অফিসে ফিরে যায়। সেখানে গিয়ে নিত্যকে জিজ্ঞেস করে, মানুষ কেন এমন কথা বলে আর মেয়েরা কিভাবে এই কাজটা করে, এটা তো ভুল, তাই না? নিত্য তাকে বোঝায়, দেখ এটা আসলে একটা সার্ভিস, এখানে মানুষ তাদের মনের কথা একজন অচেনা মানুষের সাথে শেয়ার করে, যেগুলো তারা নিজের স্ত্রীকেও বলতে পারে না। অন্তত তারা রাস্তায় কোনো মেয়ের সাথে খারাপ কিছু তো করছে না। নিত্যের কথা শুনে ফারহানা ধীরে ধীরে আবার কাজে মনোযোগ দেয়। এই সময় তাকে নানা রকম অদ্ভুত মানুষের সাথে কথা বলতে হয়। এই অফিসে সোফিয়া নামের একটা মেয়ে আছে যে সবচেয়ে বেশি সময় কথা বলে এবং সবসময় টপে থাকে। পরের দিনও ফারহানার সংগ্রাম চলতে থাকে। সে এখনো কোনো ক্লায়েন্টের সাথে ঠিকমতো কমফোর্টেবল হতে পারে না। ঠিক তখনই তার কাছে একটা কল আসে, কিন্তু এই মানুষটা অন্যদের মতো না। সে ফারহানার সাথে খুবই ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলে। এতে ফারহানা অবাক হয় এবং খুশিও হয়। সে মনে করে এই মানুষটা নিশ্চয়ই খুবই ভালো মনের মানুষ। যে লোকটা তাকে কল করেছিল তার নাম ছিল ডেলান, যদিও সে নিজের আসল নাম ফারহানাকে বলে না। আর নিয়ম মেনে ফারহানাও নিজের নাম ঈশা বলে পরিচয় দেয়। এরপর থেকে ফারহানা আর ডেলানের মধ্যে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা হতে থাকে। এই কথোপকথনের কারণে ফারহানার পারফরমেন্স অনেক ভালো হয়ে যায়, আর এখন সে শুধু সোফিয়ার পরেই থাকে। কিন্তু এই সম্পর্কটা কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বিপদ? একদিন ফারহানা ডেলানকে বলে, আমি শিগগিরই এই জবটা ছেড়ে দিতে চাই, কারণ এটা আমার কাছে ঠিক মনে হয় না। এই কথা শুনে ডেলান বলে, ঈশা প্লিজ এমন করো না, আমার শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। আমাদের মাঝে একটা অদ্ভুত কানেকশন তৈরি হয়ে গেছে। ডিলানের এই কথাগুলো ফারহানার খুবই ভালো লাগে, আর সে সিদ্ধান্ত নেয় সে এই কাজটা চালিয়ে যাবে। একদিন কথা বলতে বলতে ডিলান বুঝে ফেলে ফারহানা একজন মুসলিম। এতে ফারহানা একটু অবাক হলেও এখন সে ডিলানের উপর এতটাই ভরসা করতে শুরু করেছে যে নিজের ধর্মের ব্যাপারটা তাকে জানায়। এদিকে বিবেক তাদের কথোপকথন খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, কারণ সে বুঝে গেছে ডিলান আর ফারহানার মধ্যে কিছু একটা আলাদা সম্পর্ক তৈরি হচ্ছে। এরপর ডিলান ফারহানাকে বলে, এখন তো রমজান মাস চলছে, তুমি রোজা রেখে এতক্ষণ কিভাবে কথা বলো? সে তাকে বিশ্রাম নিতে বলে। এই সময় সে ফারহানাকে নিজের মিউজিকও শোনায়। কিছুক্ষণ পর ডিলান বলে, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। ফারহানা তখন বলে, আপনি আমার জন্য কিছু না এনে কোনো গরিব মানুষকে দিয়ে দিন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। এরপর বাসায় ফেরার পথে মেট্রো স্টেশনে ফারহানা একটা ভিখারির কাছে ঈশা নামে লেখা একটা প্যাকেট দেখে,
জিজ্ঞেস করলে ভিখারি বলে একজন লোক আমাকে এটা দিয়েছে, বলেছে ঈশা নামের মেয়েটাকে দিতে, আর সাথে আমাকে কিছু টাকাও দিয়েছে। এটা শুনে ফারহানা প্যাকেটটা খুলে দেখে ভেতরে একটা সিনফোন নামের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা দেখে ফারহানার মুখে হাসি ফুটে ওঠে, সে যেন সব দুঃখ ভুলে যায়। কিন্তু পরের দিন অফিসে গিয়ে সে লক্ষ্য করে ডিলানের কোনো কল আসছে না। এতে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, তার কি হয়েছে। তার কাছে অনেক কল আসতে থাকে কিন্তু সে সবগুলোই কেটে দেয়। সে শুধু ডিলানের কলের অপেক্ষা করে। 2 দিন কেটে যায়, তবুও ডিলানের কোনো খবর নেই। তাই সে সোফিয়ার সাথে গিয়ে নিজের জন্য একটা মোবাইল কেনে এবং সোফিয়াকে নিজের আইডি দিয়ে একটা সিম কার্ডও নেয়। এরপর হঠাৎ করে ফারহানা একটা পত্রিকায় একটি খবর দেখে, যেখানে লেখা একজন মিউজিশিয়ান সড়ক দুর্ঘটনায় মারা গেছে, যে নাকি কোনো এক মেয়ের সাথে অনলাইনে। এই খবরটা দেখে ফারহানার বুক ধক করে ওঠে। তাহলে কি ডিলানের সাথে কিছু হয়ে গেছে? পত্রিকায় এই খবরটা পড়ে ফারহানার মনে সন্দেহ জাগে, এটা কি তাহলে ডিলান? সে এই কথাটা নিত্যকেও জানায়। ঠিক তখনই হঠাৎ করে ফারহানার কাছে ডিলানের কল আসে। ডিলান তখন তাকে কল না করার জন্য ক্ষমা চায়। সে বলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই তোমার সাথে কথা বলতে পারিনি, আমাকে মাফ করে দাও। ফারহানা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে আমি তো ভেবেছিলাম আপনার কিছু হয়ে গেছে। এই ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, জীবন খুবই ছোট, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। তারপর সে বলে তাই আমি আপনার সাথে দেখা করতে চাই। এই কথা শুনে ডিলান প্রথমবারের মতো নিজের আসল নাম জানায় এবং বলে আমি তোমার সাথে কাল ঈদের দিন দেখা করতে চাই। ফারহানাও এতে রাজি হয়ে যায় আর বলে আমি আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। এদিকে তাদের এই দেখা করার প্ল্যানটা বিবেক জানতে পেরে প্রথমে ভাবছিল সবকিছু বসকে জানিয়ে দেবে, কিন্তু পরে সে নিজেকে থামিয়ে দেয়, কারণ ফারহানার মতো সেও জানতে চায় এই ডিলান আসলে কে। পরের দিন ফারহানা খুব খুশি নিয়ে বিরিয়ানি রান্না করে, কিন্তু যখন বের হওয়ার সময় হয় তখন সে বাড়ি থেকে বের হতে পারছিল না। হঠাৎ করে সন্ধ্যায় পরিবারের সবাই বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এই সুযোগে ফারহানা অসুস্থতার অজুহাত দিয়ে তাদের সাথে যেতে অস্বীকার করে। সবাই বের হয়ে যাওয়ার পর সে একটা টিফিনে বিরিয়ানি প্যাক করে ডিলানের সাথে দেখা করতে বের হয়ে পড়ে, কিন্তু পথে করিম তাকে দেখে ফেলে। সে চুপি চুপি ফারহানার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পর ফারহানা মেট্রো স্টেশনে পৌঁছে যায়। সেখানে বিবেকও আগে থেকেই উপস্থিত ছিল, সেও ডিলানকে দেখতে চায়। ঠিক তখনই হঠাৎ করে ফারহানার ফোনে নিত্যর কল আসে এবং সেই কলই হয়তো সবকিছু বদলে দিতে চলেছে। নিত্য ফোনে ফারহানাকে জানায় সোফিয়া তার কিছু ক্লায়েন্টের সাথে বাইরে গিয়েও দেখা করত। একদিন এমনই এক ক্লায়েন্ট তাকে এক হোটেল রুমে নিয়ে যায়, যেখানে আরো কিছু লোক ছিল, তারাও সোফিয়ার সাথে এনজয় করতে চাচ্ছিল। এই বিশৃঙ্খলার মধ্যেই দুর্ঘটনাবশত সোফিয়ার গলায় একটা ধারালো জিনিস ঢুকে যায় আর সেখানে তার মৃত্যু হয়। আসলে মুভির শুরুতেই আমরা যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম, এটাই সেই ঘটনা। এই কথা শুনে ফারহানার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভয় পেয়ে যায়, কারণ তার সাথেও তো এমন কিছু হতে পারত। তাই সে সেই বিরিয়ানির টিফিনটা সেখানে ফেলে রেখে দ্রুত বাসায় ফিরে আসে। কিন্তু বাসায় ফিরে দেখে পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত। পুলিশ আসলে সোফিয়ার কেসে এসেছে, কারণ সোফিয়ার পার্স থেকে তারা ফারহানার আইডি কার্ড পেয়েছে, যেটা সে সোফিয়ার কাছ থেকে নিতে ভুলে গিয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করে চলে যায়, কিন্তু এসব জানার পর ফারহানার আব্বু তার উপর ভীষণ রেগে যান। তবে করিম কিছুই বলে না। পরের দিন ফারহানা যখন নিত্যকে ফোন করে বলে যে সে আর অফিসে যাবে না, তখন করিম তাকে বুঝিয়ে বলে তুমি যদি হঠাৎ করে চাকরি ছেড়ে দাও তাহলে সবাই সন্দেহ করবে, তাই তোমার আবার অফিসে যাওয়া উচিত। করিমের কথা শুনে ফারহানা আবার অফিসে যায়। সেখানে সোফিয়ার মৃত্যুর পর সবাইকে নতুন করে নিয়মগুলো বুঝিয়ে দেয়া হয়, এমনকি নিরাপত্তার জন্য সবাইকে পেপার স্প্রেও দেয়া হয়। এরপর সবাই আবার কাজে ফিরে যায়। ঠিক তখনই ডিলানের কল আসে। ফারহানা এবার একদম প্রফেশনাল ভাবে কথা বলার চেষ্টা করে। ডিলান জিজ্ঞেস করে তুমি কাল আমার সাথে দেখা করতে এলে না কেন? ফারহানা রেগে গিয়ে বলে আমরা কখনোই দেখা করব না, আর এখন থেকে আমি তোমার সাথে এভাবে কথা বলবো না। আমি এখানে কাজ করতে আসি, কোনো সম্পর্ক গড়তে না। ফারহানার এই কথা শুনে ডিলান ফোনটা কেটে দেয়। এরপর কয়েকদিন তার আর কোনো কল আসে না। কিছুদিন পর নিত্য ফারহানাকে বলে তোমার ওর সাথে এমন রুড ভাবে কথা বলা ঠিক হয়নি, ও আবার কল করলে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলো। ফারহানা এই কথা শুনে ঠিক করে সে ডিলানকে সব সত্যি বলে দেবে। ঠিক তখনই হঠাৎ ডিলানের কল আসে, কিন্তু ফারহানা কিছু বলার আগে ডিলান বলে তুমি কি ভাবছো তুমি আমার সাথে কথা না বললে আমি তোমার সম্পর্কে কিছুই জানতে পারবো না? সে আরো বলে যেদিন আমি তোমাকে কল করিনি সেদিন আমি তোমাকে ফলো করছিলাম। তারপর সে হুমকি দিয়ে বলে তুমি আমাকে না বলেছ, এখন দেখো আমি তোমার সাথে কি করি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ডিলান এবার ফারহানার আসল নাম ধরে ডাকে, এমনকি তার অফিস থেকে বাড়ি পর্যন্ত সব তথ্য সে জেনে গেছে। সে বলে আমি তোমাকে ফলো করতে থাকবো,
যতক্ষণ না তুমি নিজে থেকে আমার সাথে দেখা করতে আসো। এই কথা শুনে ফারহানা ভয়ে কাঁপতে থাকে। সে আতঙ্কে বাসায় ফিরে যায়। মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। বাসায় গিয়ে দেখে ঈশা নামের একটা পার্সেল এসেছে। করিম সেটা ফিরিয়ে দেয়, বলে এই ঠিকানায় ঈশা নামে কেউ থাকে না। পরের দিন অফিসে ডেলান আবার কল করলে ফারহানা রাগে বলে, তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করো আমি পুলিশের কাছে অভিযোগ করব। ডেলান তখন হুমকি দিয়ে বলে, যাও শখ করে পুলিশের কাছে কমপ্লেন করো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমার কাছে তোমার সব কল রেকর্ডিং আছে, যা আমি তোমার স্বামী আর পরিবারের সবাইকে দেখিয়ে দেব। এই কথা শুনে ফারহানা পুরো দিশেহারা হয়ে যায়। সে বুঝতেই পারে না কি করবে। বাসায় ফেরার পথে সে খেয়াল করে একজন কালো শার্ট পরা লোক তাকে ফলো করছে। সে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরে বুঝতে পারে সে আর কেউ না, তার স্বামী করিম। বাসায় ফিরে সে করিমকে প্রশ্ন করে, যদি আমার উপর সন্দেহ হয়েছিল তাহলে আমাকে চাকরিতে যেতে দিলে কেন? করিম তখন সেই বিরিয়ানির টিফিন দেখিয়ে বলে, সেদিনও আমি তোমাকে ফলো করেছিলাম, তখন বুঝেছিলাম তুমি বিপদে আছো, তাই আমি তোমার পেছনে থাকি যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। সে আরো বলে, তুমি আমাকে কিছু বলো বা না বলো আমি কিছু জিজ্ঞেস করব না, কিন্তু কাল থেকে তোমাকে অফিসে আনা নেওয়া আমি নিজেই করব। এরপর থেকে ফারহানা প্রতিদিন করিমের সাথে অফিসে যাওয়া আসা করতে থাকে। এদিকে বিবেক বুঝতে পারে ডেলান ফারহানাকে ভয়ঙ্কর ভাবে টর্চার করছে, তাই সে এমন ব্যবস্থা করে যে ডেলানের কল আর ফারহানার কাছে না গিয়ে অন্য মেয়েদের কাছে যায়। এতে ডেলান পুরো ক্ষিপ্ত হয়ে যায়। পরের দিন সে দেখে ফারহানা তার স্বামীর সাথে অফিসে আসছে। রাগে সে করিমের একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর করিমের ফোন চুরি করে ফারহানাকে কল দিয়ে বলে, তোমার শাস্তি আমি তোমার স্বামীকে দিয়ে দিয়েছি। এরপর ফারহানা সিদ্ধান্ত নেয় এবার সে ডেলানের মুখোমুখি হবেই। সে সেই মিউজিক ইনস্ট্রুমেন্টের সূত্র ধরে দোকানে যায়। সেখান থেকে ডেলানের ক্রেডিট কার্ডের তথ্য পায়, যা সেই একই ব্যাংকের যেখানে সে আগে কাজ করত। একজন টেকনিশিয়ানের সাহায্যে ফারহানা ও নিত্য ডেলানের ঠিকানা ও ফোন নাম্বার বের করে ফেলে। এমনকি তারা জানতে পারে ডেলান এই মুহূর্তে একটা মলে শপিং করছে। ফারহানা সেখানে গিয়ে তাকে খুঁজে বের করে। নিত্য তাকে একটা ফেক কল দিয়ে তাকে চিনতে সাহায্য করে। এরপর ফারহানা মুখে মেকআপ পরে ডেলানের ফোন চুরি করতে যায়, কারণ ওই ফোনেই সব রেকর্ডিং ছিল। কিন্তু ঠিক তখনই ডেলান তাকে চিনে ফেলে এবং হাত ধরে ফেলে। ফারহানা দ্রুত তার চোখে পেপার স্প্রে ছুঁড়ে পালিয়ে যায়। এরপর সে ফোন আনলক করায়, কিন্তু ভেতরে কিছুই পায় না। ডেলান আগেই সব ডাটা অন্য কোথাও সেভ করে রেখেছিল। এই ঘটনায় ফারহানা পুরো ভেঙে পড়ে। ডেলান আবার হুমকি দেয়, আমি সব ভিডিও তোমার স্বামীকে পাঠিয়ে দেব। এই ভয় তাকে মানসিকভাবে ভেঙে দেয়, এমনকি রাতে ঘুমাতেও পারে না। একদিন করিমের সামনে চা নিয়ে গেলে তার হাত কাঁপতে থাকে আর পুরো চা পড়ে যায়। এর পরের দৃশ্যে ফারহানা আবার অফিসে যায়। এবার সে ডেলানকে বলে, আমি এখনই তোমার বাড়িতে আসছি। এই কথা শুনে ডেলান খুবই খুশি হয়। এদিকে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় ঈদের দিন ডেলান যখন ফারহানার সাথে দেখা করতে যাচ্ছিল, তখন ভুল করে অন্য এক মহিলাকে ফারহানা ভেবে ছুঁয়ে ফেলে, আর সেই মহিলা তাকে জোরে একটা থাপ্পড় মারে। সবাই তখন তাকে অদ্ভুত ভাবে দেখতে থাকে। এই অপমানটা সে ভীষণ ভাবে নেয়। তারপর থেকে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে ফারহানা ডেলানের বাসায় পৌঁছে যায়। ডেলান করিমকে ফোন করে বলে, তোমার স্ত্রী এখন আমার বাড়িতে, এসে নিয়ে যাও। এরপর করিম সেখানে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় সে একটুও অবাক হয় না, কারণ আগের রাতেই ফারহানা সব সত্যি তাকে বলে দিয়েছিল। করিম রাগ না করে বরং তাকে বুঝেছিল এবং এক অপরিচিত নারী পুলিশ অফিসারের কাছে নিয়ে যায়। সেখানে তারা একটা প্ল্যান করে, ফারহানা ডেলানের সাথে দেখা করবে আর পুলিশ তাকে হাতে নাতে ধরবে। ফারহানা বিবেকের সাহায্যে সব রেকর্ডিং ও প্রমাণ হিসাবে পুলিশকে দিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশ এসে ডেলানকে গ্রেপ্তার করে। ফারহানা তখন বলে, তুমি একজন সাইকো, তুমি নিজের ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারো না। এই গল্পের শেষ অংশে এসে আমরা বুঝতে পারি, বিশেষ করে মেয়েদের কখনোই অচেনা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না, কারণ মানুষ বাইরে থেকে যতই ভালো মনের হোক না কেন, তার ভেতরে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার। আজকাল এমন অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে, যেখানে মেয়েরা অনলাইনে প্রতারণা বা অপরাধের শিকার হয়। তাই সবসময় সাবধানে থাকা জরুরি। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে এমনই রহস্যময় গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।